আজ দেশে দক্ষিণ পশ্চিমাঞ্চলে নির্বাচনী প্রচারে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জনসমাবেশ করবেন খুলনা ও যশোরে। চট্টগ্রাম ও কক্সবাজারে আজ 5টি জনসভা জামায়াত আমিরের। তুলে ধরবেন জোটের রাজনৈতিক পরিকল্পনা। প্রচারণার উত্তাপে জমে উঠেছে ভোট যুদ্ধের মাঠ। জয় পেতে মরিয়া প্রার্থীরা দিন রাত এক করে ছুটছেন শহর থেকে গ্রাম অঞ্চলে। ঢাকা মহানগরীর 13টি আসনে 76% ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ। মোতায়েন থাকবে 25,000 পুলিশ সদস্য। সুষ্ঠু নির্বাচনে কঠোর নিরাপত্তার বলয় চায় ডিএমপি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্লট দুর্নীতির 2 মামলার রায় আজ। ভাগ্য জানা যাবে ভাগ্নে ভাগ্নিরও। এবং এনসিটি ইজারা প্রক্রিয়া বাতিলের দাবিতে টানা কর্মবিরতিতে শ্রমিক কর্মচারীরা। অচল চট্টগ্রাম বন্দর, কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি কর্তৃপক্ষের। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে 2 শহরে নির্বাচনী প্রচারাভিযানে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ বেলা 11টায় হেলিকপ্টারে করে ঢাকা থেকে খুলনায় যাবেন তারেক রহমান। সেখানে সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ সংলগ্ন প্রভাতী স্কুল মাঠে বেলা 12টায় সমাবেশে যোগ দেবেন। এরপর হেলিকপ্টারে করে যাবেন যশোরে। দুপুরে নতুন উপশহরে বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান। সেখান থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তিনি। তার খুলনা ও যশোর সফর ঘিরে উজ্জীবিত দলের নেতাকর্মী সমর্থকরা। নানা প্রান্তে শোভা পাচ্ছে ব্যানার, ফেস্টুন। জনসভায় কয়েক লাখ লোকের সমাগম হবে এমন প্রত্যাশা বিএনপির। জনসভায় তারেক রহমান তুলে ধরবেন এই অঞ্চল নিয়ে তার ভাবনা। প্রার্থী ও অনুসারীদের দেবেন নির্বাচন নিয়ে দিক নির্দেশনা। বিএনপি নির্বাচনী প্রচারণা এখন খুলনা বিভাগে। এই বিভাগীয় অঞ্চলে আয়োজিত বিএনপি নির্বাচনী জনসভা নিয়ে দর্শক আরও জানাতে খুলনা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, জানাবেন নির্বাচনী সমাবেশে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আর এর সাথে জানাবেন তারেক রহমানের আজকের কি কর্মসূচি আছে। আর সাথে বিএনপির যে নির্বাচনী জনসমাবেশ, আর সেখানে উপস্থিত হবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। যদি একটু বলি তথ্যের জায়গা থেকে, সেটি হচ্ছে যে তিনি বেলা 11টা নাগাদ ঢাকা থেকে হেলিকপ্টার যোগে তিনি খুলনায় আসবেন এমন একটি তথ্য আছে। তো তারপরেই আসার পরে যে আনুষ্ঠানিকতা, তারপরেই আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হওয়ার পরে মানে এখান থেকে যেটি বলা হচ্ছে যে স্থানীয় যে নেতৃবৃন্দ যারা আছেন তারা বলছেন যে 12টার পরপরই যে জনসমাবেশ সেটি আসলে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এমন একটি তথ্য আছে। আর একটু বলতে চাই যে এই যে খুলনার যে খালিশপুরে প্রভাতী যে স্কুল মাঠ নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন, এর মধ্যে অনেকটাই কিন্তু পরিপূর্ণ। আমরা দেখেছি যে মানুষের ঢল রয়েছে, স্রোত রয়েছে। মানুষ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যেমন এখানে আসছেন, ঠিক তেমনিভাবে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কিন্তু আসলে একের পর মানে এক রকম যদি বলি তাহলে একরকম ঝাঁকে ঝাঁকে কিন্তু আসলে এখানে উপস্থিত হচ্ছেন এমন একটি তথ্য আছে, দেখতে পাচ্ছি আমরা চিত্রটি আর কি। আর সেই জায়গা থেকে উৎসাহ উদ্দীপনার আসলে কমতি নেই মানুষের মধ্যে, কারণ দীর্ঘ প্রায় 22 বছর পরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই খুলনাতে আসছেন তিনি। আর অপেক্ষার মানে সবাই অপেক্ষার উদ্গ্রীব রয়েছে আমরা দেখেছি নেতাকর্মীদের মধ্যে। আর যে কিছু বিষয় আছে যদি বলি তাহলে বলতে হবে যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যে যথারীতি জনসমাবেশগুলোতে যে ধরনের পরিকল্পনার কথাগুলো বলছেন, প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন, সেই সব বিষয়গুলো এখানে আজকের এই জনসমাবেশে থাকবে। একই সঙ্গে যেহেতু এটি দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনপদ, তো সেই জায়গা থেকে উপকূলীয় একটি অঞ্চল খুলনায়, এখানে কিছু কলকারখানা এখনো বন্ধ আছে, সেই বিষয়গুলো, সুন্দরবন কেন্দ্রিক যে পর্যটন কিভাবে বিকাশ ঘটানো যায়, আর্থসামাজিক অবস্থা, অর্থনৈতিক পরিস্থিতি, অর্থাৎ আগামীর রাজনীতি, আর্থসামাজিক অবস্থা, সব মিলিয়ে এই বিষয়গুলো আজকে এখানে এই জনসমাবেশে এই বক্তব্যে উঠে আসবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের, এমন একটি প্রত্যাশাও কিন্তু এখানকার মানুষের রয়েছে। সব মিলিয়ে বলতে গেলে একটি অপেক্ষা প্রহর গুনছেন আসলে এখানকার সর্বস্তরের নেতাকর্মীরা যে কখন তাদের প্রিয় নেতা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসবেন, এমন একটি অপেক্ষা এবং উচ্ছ্বাস, উদ্দীপনা এবং মিছিল সবকিছু মিলিয়ে একটা আনন্দ ঘন মুহূর্ত আসলে এখানে বিরাজ করছে, এটুকু বলাই যায়। সাথী, অসংখ্য ধন্যবাদ আনোয়ার আপনাকে। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ চট্টগ্রাম ও কক্সবাজারে টানা 5টি জনসভা করবেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত 2 অঞ্চলে গুরুত্বপূর্ণ স্থানে এসব জনসভা হবে। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকালে প্রথমে কক্সবাজারের মহেশখালীর নতুন বাজার প্রাথমিক উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এরপর কক্সবাজার পৌরসভায় বাহারছড়া গোলচত্বর মুক্তিযোদ্ধা মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন জামায়াত আমির। কক্সবাজার পর্ব শেষ করে তিনি চট্টগ্রামে যাবেন। সেখানে লোহাগাড়া
বরগুনাগাড়া উপজেলা পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠে, সীতাকুণ্ড সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এবং বিকেলে চট্টগ্রাম বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে। সব কর্মসূচি শেষ করে রাতে আকাশপথে ঢাকায় ফিরবেন তিনি। জনসভাগুলোতে চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলকে ঘিরে জামায়াত নেতৃত্বাধীন জোটের রাজনৈতিক পরিকল্পনা তুলে ধরা হবে এবং হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালানো হবে। কক্সবাজার জামায়াতে আমিরের নির্বাচনী জনসভার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মামুন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মামুন, জানাবেন জনসভায় নেতাকর্মীদের উপস্থিতি, তাদের উচ্ছ্বাস সবকিছু মিলে জনসভার সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? আপনাকে ধন্যবাদ। নির্বাচনী জনসভার অংশ হিসেবে বাংলাদেশ জামায়াত ইসলামী সমর্থিত 11 দলের নির্বাচনী যে জনসভা সেটি কিন্তু দেশব্যাপী চলছে। আজ আমরা রয়েছি কক্সবাজার বিভাগের চট্টগ্রাম বিভাগের কক্সবাজারের একটি আসন মহেশখালী এবং কুতুবদিয়া। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ জামায়াত ইসলামের যিনি সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, তিনি এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা দেখছি যে সকাল থেকেই কিন্তু ছোট ছোট মিছিলের খণ্ড এই সমাবেশ স্থলে আসা শুরু করেছে এবং আরেকটি তথ্য জানিয়ে রাখি যে আজকে বেলা 11:30টায় কিন্তু এই সমাবেশ স্থলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি এখান থেকে বক্তব্য দিয়ে পার্টে পার্টে আরো 4টি স্থানে বক্তব্য দেবেন এবং সন্ধ্যা 6:30টায় চট্টগ্রামে বক্তব্য দিয়ে আজকে সমাবেশ শেষ করবেন। একটি তথ্য জানিয়ে রাখি যে এই মহেশখালী এবং কুতুবদিয়ার যে আয়ের যে মূল উৎস সেটি হচ্ছে যে লবণ চাষ এবং পান চাষ। এই দুটি বিষয়কেই প্রাধান্য দিয়ে এই অঞ্চলের মানুষ দাবি করছে যে তাদের এই ব্যবসাকে সারা বছর ব্যাপী যাতে আরো সহজলভ্য হয়, আরো উন্নত করতে পারে, সেজন্যই তারা এবং বাংলাদেশ জামায়াত ইসলামের আমিরের কথা শোনার জন্যই তারা কিন্তু এই সমাবেশ স্থলে এসে যুক্ত হচ্ছেন। মঞ্চ থেকেও বক্তারা একই কথাই বলছেন যে তাদের এই দাবির কথা তারা বাংলাদেশ জামায়াত ইসলামের আমিরের কাছে জানাবেন। একই সাথে এই আসনের যিনি প্রার্থী রয়েছেন ডক্টর হামিদুর রহমান আজাদ, তার কাছেও তাদের এই দাবি। তো সমাবেশ স্থল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সাথী। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণায় উৎসব মুখর দেশ। ভোটের দিন যত সামনে আসছে ততই বাড়ছে প্রার্থীদের প্রচারণার ব্যস্ততা। পথসভা, জনসভা আর নির্বাচনী মিছিল সহ নানা উপায়ে ভোটারদের কাছে টানতে নিরন্তর প্রচেষ্টা চালাচ্ছেন প্রার্থীরা। পাড়া মহল্লা অলিগলি ঘুরে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা, পাশাপাশি প্রতিপক্ষকে ঘায়েল করতে ছুটছেন বাক্যবাণ। উত্তেজনা, প্রত্যাশা আর নানা সমীকরণে ক্রমে জমে উঠেছে ভোটের মাঠ। তবে শুধু কথাই নয়, কাজে প্রমাণ করবেন এমন প্রার্থীকে নিজেদের প্রতিনিধি নির্বাচিত করার কথা জানান ভোটাররা। দেশ জুড়ে বইছে নির্বাচনের জোর হাওয়া। 12ই ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 191, ঢাকা 18-তে। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমার সঙ্গে আমি এখন আছি ঢাকা 18 আসন। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন ঢাকা 18 আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে থেকে যিনি মনোনীত প্রার্থী, তার সঙ্গে কথা বলবো এই ঢাকা 18 আসন নিয়ে তার ভাবনা, তার তিনি কি ধরনের পরিকল্পনা করেছেন। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। যেহেতু আপনাদের দল একটি ইসলামিক আন্দোলন বাংলাদেশ এবং কি ইসলামিক দল হিসেবে আপনার সুপরিচিত সমাজের কাছে, এই আসনটাতে আপনাদের কি ভাবনা থাকবে? আগামী নির্বাচনে কি ধরনের প্রতিশ্রুতি আসলে দিতে চান, যে হাত পাখাকে আসলে বেছে নেবে কিনা? জি, ধন্যবাদ ডিবিসি নিউজকে। আজকে আমাদের এই 18 আসনের হাত পাকার আমি একজন প্রার্থী আনোয়ার হোসেন। তো ধন্যবাদ যে আজকে আমাদের যে আপনার সামনে বরাতে আমাদের 18 আসন সহ সারা বাংলাদেশকেই আমরা জানাচ্ছি। আজকে যে অবস্থার সৃষ্টি হয়েছে সারা বাংলাদেশে পরিবর্তনের জুলাই 36-এর পরে, সেই পরিবর্তনটা কিন্তু সাধারণ মানুষ চাচ্ছে। জুলাই 36 এমন একটি আমাদের সকলের মনে ধারণ করে বিগত 54 বছর যেভাবে দেশটা বিভিন্ন দলে শাসন করেছে, এর থেকে বের হওয়ার জন্য সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভিন্ন একটা রাস্তা করছে। সেই রাস্তাটা হলো একটি সুন্দর সুশৃঙ্খল দল যাদের মাধ্যমে দেশ উপকার হবে। সেই হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ, আলহামদুলিল্লাহ আপনারা জানেন, চরমনাই পীর সাহেব হুজুরের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে
একটি সুস্থ ধারার রাজনীতি, শরিয়াভিত্তিক রাজনৈতিক সংগঠন। সেই সংগঠনের প্রতি মানুষের যথেষ্ট আস্থা আসছে এবং আমি যখন ক্যাম্পেইন করি আলহামদুলিল্লাহ স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশের মানুষ, বিশেষ করে আমাদের 18 আসনের আমাকে যথেষ্ট মানে হাত পাকার পক্ষে ভোট দেওয়ার জন্য যথেষ্ট মানে তারা উদ্গ্রীব এবং আমাকে সমর্থন জানিয়েছে। তো আমার যে প্রায়োরিটি হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের 18 আসনে হাত পাকার প্রার্থী যদি আমরা ক্ষমতায় যেতে পারি, সংসদে যেতে পারি, প্রথমে দুর্নীতিমুক্ত হবে ইনশাআল্লাহ। দুর্নীতি সকল অফিস আদালত সহ সকল সেক্টরে ছেয়ে গেছে, সেটা মূলোৎপাটন করা হবে। সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজ, এরপরে মাদক তো 18 আসনের কি বলবো মানে কঠিন সিচুয়েশন, এইটাকে আমরা সমূলে বিনাশ করব। তাছাড়াও তো আমরা আসলে জনগণের কল্যাণের কাজ তো অনেক। আমি যখন ঘুরি বিভিন্ন মহল্লায়, এলাকায়, গুলিতে, তো আমাদের যে টার্গেট সমাজের প্রতিটি স্তরের সুশীল সমাজ থেকে নিয়ে সেন্টার ভিত্তিক যে আমরা কমিটি গঠন করেছি ভোটের জন্য, সেই সেন্টার ভিত্তিক আমরা কমিটি গঠন করে সমাজের সকল সমস্যাগুলি ইনশাল্লাহ আমরা ইন্ডিকেট করে সেই সমাধান করব। পাশাপাশি উন্নয়ন কাজগুলি আমরা সেটাও এই সেন্টার ভিত্তিক যতগুলি উন্নয়ন কাজ করার প্রয়োজন সমাজের বিশিষ্ট লোকদের সমন্বয়ে তাদের মাধ্যমে ইন্ডিকেট করে সমস্যাগুলি সমাধান করব। পাশাপাশি উন্নয়ন কাজগুলি আমরা এইভাবে আমরা উন্নয়ন করব। প্রচারণা করছেন, কোনো ধরনের বাধা বিপত্তি আসছে কিনা বা প্রচারণা করতে গিয়ে কোনো ধরনের সমস্যা পড়তে হয়েছে কিনা বা আচরণবিধি লঙ্ঘন হচ্ছে এমন কোনো অভিযোগ আছে? না, ধন্যবাদ। হ্যাঁ, প্রচারণা করতে গিয়ে আমরা এখন পর্যন্ত 18 আসনে আমরা একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা আমাদের ক্যাম্পেইন করে যাচ্ছি। আমাদের তরফ থেকে বা আমাদেরকেও মানে আরও তো আমাদের অন্যান্য বাইরে আছেন, আলহামদুলিল্লাহ আমাদের যে সুন্দর একটা বোঝাপড়া আছে। জাহাঙ্গীর সাহেব আছে, আরিফ সাহেব আছে, আমার দীর্ঘদিন থেকে আমি এখানে, তো সবাই শ্রদ্ধা সুখেই থাকে। আমি যেটা বলবো এবং সুন্দর একটা পরিবেশ আমরা এখন পর্যন্ত প্রচারণা করে যাচ্ছি। ভোটের মাঠে আসলে ভোটটা কতটা ভাগাভাগি হতে পারে? জামাতে ইসলামের তো এখানে প্রার্থী নেই, কিন্তু জোটে প্রার্থী আছেন, যিনি আছেন সে আসলে এই ইসলামিক যে চিন্তা ধারণা যাদের মধ্যে আছে, যে ভোটগুলো আছে, সে ভোটগুলো কি আসলে ভাগাভাগি হয়ে যাবে? হ্যাঁ, আসলে এটা তো একটা ফ্যাক্টরি। আপনারা জানেন যে 11 দলীয় একটা জোট বা সমঝোতা হয়েছিল এবং সেটা আমাদের পীর সাহেবুদের মাধ্যমে আপনারা জানেন এটা সূতিকার ছিল আমাদের পীর সাহেবুদের। তো যে কোনো কারণেই হোক, এটা আপনারা জানেন, দেশবাসী জানেন, আমরা জোট থেকে বের হয়েছি। এর কারণ হলো আমরা মুসলমান, ইসলামী আন্দোলন নিজস্ব একটা সক্রিয়তা আছে। ইসলামী আন্দোলন ইসলাম দেশ মানবতার কল্যাণে কাজ করে। তো বিশেষ করে ইসলাম শরিয়া এর বাহিরে ইসলামী আন্দোলন যাওয়ার কোনো সুযোগ নেই, যার কারণে আমরা সমঝোতা থেকে বের হয়ে গেছি। তো এই যে ইসলাম বাংলাদেশের অধ্যুষিত আসলে 92% মুসলমানের দেশ, সবাই চায় আসলে ইসলামের প্রতি তারা একটু দুর্বল। ভোটটা কি ভাগ হবে কিনা? হ্যাঁ, ইসলামের প্রতি দুর্বল। তো সেই যে বলতেছি যে এই যে ভোটের যে ভাগটা, এখানে জামায়াতের সাথে এনসিপি হয়েছে, কিছু তো ইনশাল্লাহ যাবে, কিন্তু আলহামদুলিল্লাহ হকের পক্ষে যারা আছে ম্যাক্সিমামে হাত পাকাবে, ইসলামী আন্দোলন পাবে। এটা আমরা যখন আমি ক্যাম্পেইন করি সেটা আমাদেরকে উইলিংলি এসে আমাকে বল ধন্যবাদ আপনারা যে আলহামদুলিল্লাহ একটা নিজস্ব একটা সক্রিয়তা চলে আসছেন। নারী ভোটাররা কি বলছেন? নারী ভোটার তো আরও উদ্গ্রীব। নারী ভোটাররা চায় যে একদম দিনদার মুত্তাকিন লোকেরা যেন মানে নির্বাচনে আসুক, কারণ তারাও তো একটা নিরাপত্তা। বিভিন্নভাবে বিভিন্ন সময় তারা নাজেহাল হয়েছে, রাস্তাঘাটে তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে, শারীরিক বলেন, এটা কি বলবো, আমাদের মা বোনরা রাস্তায় ওইভাবে তারা বের হইতে কষ্ট। কিন্তু আলহামদুলিল্লাহ ইসলাম যদি ক্ষমতায় যায়, জানেন ইসলাম শান্তির ধর্ম, সেই ধর্ম যুগে যুগে খোলাফায়ে রাশিদিনের যমুনায় আপনারা জানেন এত সুন্দর ছিল, মানে বিশেষ করে আমার মা বোনরা তাদের নিরাপত্তা তো সবার আগে ইসলাম দিয়েছে। বাংলাদেশে যে ইসলামী হুকুমত কায়েম হয় ইনশাল্লাহ সবার আগে নারীরা সব থেকে ভালো থাকবে ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনারা এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ বেলা 12টা থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয় সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে পূর্বাঞ্চলে প্লট দুর্নীতির যে 6টি মামলা হয়েছিল তার মধ্যে বাকি 2 মামলার রায় ঘোষণা হবে আজ। এই 2 মামলার একটি শেখ হাসিনার বোন শেখ রেহানার ছেলে রদওয়ান মুজিব সিদ্দিকের প্লট দুর্নীতি মামলা, অপরটি তার ছোট বোন আজমিনা হক সিদ্দিক রূপন্তীর। ঢাকা চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম মামলা রায় ঘোষণা করবেন। এর আগে 4 মামলাতে দণ্ডিত শেখ হাসিনা এই 2 মামলারও আসামি। তার বিরুদ্ধে অভিযোগ ক্ষমতার অপব্যবহার করে ভাগ্নিকে প্লট বরাদ্দে সহায়তা করেছেন। আর মা শেখ রেহানার প্লট মামলায় দণ্ডিত ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক, তার ভাই ও 2 বোনের
2 প্লট দুর্নীতি মামলারও আসামিদের মধ্যে কেবল খুরশিদ আলম কারাগারে আছেন, অন্যান্যরা পলাতক। প্লট দুর্নীতি 4 মামলায় শেখ হাসিনাকে 26 বছরের কারাদণ্ড দেয় আদালত। এছাড়া এক মামলায় তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের 5 বছর, শেখ রেহানার 7 বছর এবং টিলুপের 2 বছরের কারাদণ্ড দেয় আদালত। চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল দুবাই ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রতিবাদে তৃতীয় দিনের মতো জাতীয়তাবাদী শ্রমিক দল ও সাবেক সিবিএ নেতাদের ডাকে চলছে কর্মসূচি। ফলে বন্দরে সকল ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে কর্মসূচি। এদিকে চট্টগ্রাম বন্দরের সকল কর্মকর্তা কর্মচারী সহ সংশ্লিষ্ট সকলকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। গত 3 দিন ধরে এ ধরনের কর্মসূচি চলার কারণে স্থবির হয়ে পড়েছে আমদানি ও রপ্তানি বাণিজ্য। বন্দর ও এর আশেপাশে এলাকায় সব ধরনের মিছিল সমাবেশ নিষিদ্ধ করেছে পুলিশ। এদিকে আন্দোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গতকাল বন্দরের 12 জন কর্মচারীকে বদলি করা হয়েছে। এর আগে আরও 4 জনকে বদলি করা হয়। চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারা প্রক্রিয়া বাতিলের দাবিতে কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতির খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক। মাসুদ, জানাবেন বন্দরের কার্যক্রমের সর্বশেষ পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, আর আন্দোলনকারীরা কি বলছেন, তাদের পরবর্তী কর্মসূচি কি হতে পারে সেই বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কিনা? আপনি ইতিমধ্যে জেনেছেন যে চট্টগ্রাম বন্দরে আজকে সকাল থেকে যে কর্মসূচি চলছে, যদি শেষ হয় বিকাল 4টা পর্যন্ত, গত 3 দিন ধরে চলমান এই কর্মসূচির ফলে দেশের অর্থনীতির যে প্রধান যে গেটওয়ে বলা হয় বন্দর, সেটি এক প্রকারে স্থবির দেখা দিয়েছে বন্দরে, অর্থাৎ আমদানি রপ্তানি যে স্থবিরতা দেখা দিয়েছে। এবং গত 3 দিন ধরে কিন্তু সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত কোনো ধরনের পণ্য খালাস হচ্ছে না। এবং বিশেষ করে এর ফলে কিন্তু সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন বিশেষ করে উৎপাদনমুখী যাদের শিল্প রয়েছে, অর্থাৎ বন্দর থেকে সঠিক সময়ে কিন্তু বিভিন্ন পণ্য বিভিন্ন কাঁচামাল এসব কারখানায় না যাওয়ায় না পৌঁছানোর ফলে তাদের উৎপাদন কিন্তু ব্যাহত হচ্ছে দেশে। এর ফলে দেশের যে অর্থনীতির উপর একটি নেতিবাচক প্রভাব পড়ছে বলে জানিয়েছেন বিভিন্ন ব্যবসায়ীরা। আমি এই মুহূর্তে হচ্ছে 4 নম্বর গেট, আপনারা দেখছেন এখানে কিন্তু যানবাহন শূন্য। অন্যান্য সময় কিন্তু এখানে অনেক পরিবহন থাকে। আজকে সকাল থেকে বন্দরের অভ্যন্তর থেকে কোনো ধরনের পণ্যবাহী কোনো ট্রাক বা লরি বের হয়নি। একই সাথে বাহির থেকে কোনো পণ্যবাহী কোনো গাড়ি বা কোনো খালি গাড়ি বন্দরের ভেতরে প্রবেশ করেনি। তবে একটু আগে যারা আন্দোলনকারী তারা আমাদেরকে জানিয়েছেন তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। এবং যারা বন্দর ব্যবহারকারী, যারা আমদানি রপ্তানিকারী, তারা যদি বলছেন এই ধরনের যদি কর্মসূচি অব্যাহত থাকে, সেই ক্ষেত্রে চট্টগ্রাম বন্দরে কন্টেনার জট, জাহাজ জটের একটি আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই আপনারা জেনেছেন চট্টগ্রাম বন্দরে জাহাজ সংকট রয়েছে এবং আপনার বহির্নিগত অসংখ্য জাহাজ রয়েছে। ফলে এই যে দুর্ভোগ মানুষের, একই সাথে বিশেষ করে আমদানি রপ্তানির যে স্থবিরতা, এটি কিন্তু দেশের জন্য আসলে সুখবর নয়। তো এই মুহূর্তে এই যে আন্দোলন, যে কর্মসূচি সেটি চলমান রয়েছে। এর ফলে এখন পর্যন্ত চট্টগ্রাম বন্দরে সকল ধরনের পণ্য খালাস বন্ধ, কোনো পণ্যবাহী কোনো গাড়ি বন্দরের ভেতর থেকে বের হচ্ছে না। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম বন্দর থেকে সর্বশেষ খবরাখবর। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভোট উৎসবে যোগ দিতে দেশে ফেরার হিড়িক পড়েছে সিলেটের প্রবাসীদের। পছন্দের প্রার্থী ও দলকে জেতাতে সক্রিয় হচ্ছেন মিছিল, মিটিং সহ প্রচারণায়। নতুন সরকার প্রবাসীদের সমস্যা নিরসনে কার্যকরী পদক্ষেপ নেবে, সুনিশ্চিত হবে নিরাপদ বিনিয়োগ বান্ধব পরিবেশ, এই প্রত্যাশা রেমিটেন্স যোদ্ধাদের। 19 শতকের মাঝামাঝি সময় থেকে ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্যের নানা প্রান্তে ছড়িয়ে পড়েন সিলেটের প্রবাসীরা। নিয়মিত দেশের রেমিটেন্স যোগানের পাশাপাশি 71 থেকে 24 সকল রাজনৈতিক সংকটে পাশে দাঁড়ান তারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট উৎসবের অংশ হতে দেশে আসছেন হাজার হাজার প্রবাসী। নিজেদের পছন্দের দলকে সমর্থনের সাথে সাথে সুষ্ঠু ও অবাধ নির্বাচন দেখতে চান রেমিটেন্স যোদ্ধারা। আমরা এই একটি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি প্রবাস থেকে। আমরা চাই দেশের জনগণ, দেশের মানুষ, আমাদের আত্মীয় স্বজন সবাই সুখে থাকুক, শান্তিতে থাকুক। সুন্দর বাংলাদেশের সুযোগ এসেছে, আবার আমরা সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ গঠন করব। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে একটা সুন্দর রাষ্ট্র হবে এবং ইনশাআল্লাহ আগামী 5 থেকে 10 বছরের ভিতরে বাংলাদেশ একটা সুন্দর অবস্থানে যাবে। এদিকে সিলেট অঞ্চলের প্রার্থীরাও প্রচারণায় প্রবাসীদের ইস্যুগুলো গুরুত্ব দিয়ে তুলে ধরছেন। বলছেন প্রবাসীদের কল্যাণে নানা পরিকল্পনার কথা। রানওয়েকে এটা সংস্কার করা এবং সেখানে যে হয়রানি করা হয় ইমিগ্রেশনের নামে, সেখানে তাদেরকে হেল্প করা এবং বাড়িতে যাওয়া পর্যন্ত তাদের ভয়ভীতি তাকে হেল্প করা। এই জন্য আমি যেতে পারি একটা হেল্প ডেস্ক করে তাদেরকে সহযোগিতা করব। প্রবাসী সন্তানগুলি তারা যাতে বাংলাদেশের নিরাপদে আসতে পারে
প্রবাসীরা যাতে আমার সিলেটের জব অপরচুনিটির জন্য প্রবাসীর ইনভেস্টমেন্ট আমি দক্ষিণ সুরমায় তাদের ইনভেস্ট নিশ্চিত করব। পরিবর্তিত বাংলাদেশে প্রবাসীদের চতুর্থ প্রজন্মকে দেশের প্রতি আকৃষ্ট করতে নতুন ধারার রাজনৈতিক চর্চার প্রত্যাশা প্রবাসী কমিউনিটি নেতাদের। কেবল নারীর টানে দেশে ফিরে জন্মমাটিকে স্পর্শ করাই নয়, এদেশে বিনিয়োগ কিংবা এদেশে উদ্যোক্তা তৈরির ক্ষেত্রেও প্রবাসীদের ভূমিকা অনেক। আসছে ভোটে প্রবাসীরা আসছেন, তারা এদেশের সাথে সম্পর্ক বাড়াচ্ছেন। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন প্রার্থী এবং রাজনৈতিক বিশ্লেষকরা। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট। দর্শক, সিলেটের প্রচারণার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। প্রত্যুষ, জানাবেন নির্বাচনের তো আর মাত্র 10 দিন বাকি, সিলেটে নির্বাচনের প্রচারণার পরিবেশ কেমন দেখতে পাচ্ছেন? ভোটারদের ভাবনা সবকিছু মিলে সেখানকার সর্বশেষ পরিস্থিতি আমাদের সামনে তুলে ধরবেন। আসলে আপনি যেমনটি বলছিলেন, সময় যতই ঘনিয়ে আসছে সিলেটের ব্যস্ততা কিন্তু ততই বাড়ছে এবং এ প্রান্ত থেকে ও প্রান্তে তাদের সংসদীয় আসনের। এখন আমরা রয়েছি সিলেটের টুকের বাজার এলাকায়। সিলেট 1 সংসদীয় বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রচারণায় আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, একেবারে বলা যায় যে একেবারে রিমোট একটি গ্রামে তিনি চলে এসেছেন এবং এখানে কিন্তু একেবারে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছেন তিনি। আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি সিলেটে প্রার্থী রয়েছেন 8 জন। সিলেট প্রার্থীরা কিন্তু আসলে চষে বেড়াচ্ছেন এখন। তারা কিন্তু সকলেই পরিকল্পনার কথা আমাদেরকে জানাচ্ছেন। আমরা একটু কথা বলবো খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে, একটু কথা বলবো, একটু জানতে চাই ভাই, একটু কথা বলতে চাই। এখন পর্যন্ত একেবারে গ্রামে ছুটে এসেছেন, কেমন পাচ্ছেন মানুষের সাড়া? অভূতপূর্ব সাড়া। আপনি আমার সাথে তো আপনারা হেঁটেছেন কিছুক্ষণ বা প্রায় অনেকদিনই দেখেন। আমরা যাদের সাথে কথা বলি তারা নিঃসংকোচিত্তে বলে যে আমরা ধানের শীষে ভোট দেব। এটার কারণ হচ্ছে এই দেশের আপামর মানুষ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তাদের ধারাবাহিকতায় এটা অন্তরে লালন করে তারা যে বাংলাদেশকে আসলে একটা ফাংশনাল ফিজিবল দেশ হিসাবে প্রতিষ্ঠা করার সামর্থ্য শুধু বিএনপি সরকারেরই আছে এবং আগামী দিন তারেক রহমানের নেতৃত্বে সেরকম একটা সরকার প্রতিষ্ঠিত হবে যারা জবাবদিহিতার সংস্কৃতিতে বিশ্বাসী, যারা আইনের শাসনে বিশ্বাসী, যারা আর্থিক সুশাসন প্রতিষ্ঠা করবে এবং দেশটাকে একটা প্রাতিষ্ঠানিক ভিত্তির উপর দাঁড় করাবে এবং গণতন্ত্রকে এই গণতান্ত্রিক যে চর্চা এটা একটা প্রাতিষ্ঠানিক রূপ দিবে, এটা মানুষ বিশ্বাস করে এবং প্রতীক্ষায় আছে সেরকম একটি সরকারের জন্য। এই জন্য আপনি এরকম অভূতপূর্ব সাড়া দেখছেন। নিশ্চয়ই শুনছিলেন বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির তার প্রচারণার অংশ হিসেবে তার পরিকল্পনা বা কেমন মানুষের সাড়া পাচ্ছেন সেই বিষয়টি তিনি জানাচ্ছিলেন। তো সবকিছু মিলে অন্যান্য প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ এছাড়া অন্যান্য বাম বিভিন্ন রাজনৈতিক দল সহ যারা প্রার্থী রয়েছে, পুরো সিলেট জেলার যে সকল স্বতন্ত্র এবং বিভিন্ন রাজনৈতিক দলের যারা প্রার্থী রয়েছে তারা কিন্তু আসলে এভাবেই প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং এখন পর্যন্ত সিলেটে তেমন কোনো আসলে সংঘাত সংঘর্ষের ঘটনা কিংবা অপ্রীতিকর কোনো পরিস্থিতি এখন পর্যন্ত খবর পাওয়া যায়নি। তো সিলেট থেকে এই ছিল প্রচারণার সর্বশেষ খবর। অসংখ্য ধন্যবাদ প্রত্যুষ আপনাকে। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।